শীতুল বালিশের নিচ থেকে ডায়েরিটা বের করতে যাবে এমন সময় শ্রবণা বাধা দিয়ে বলল, থাক, আমি শুনতে চাই না। শীতুল শ্রবণার কথা শুনলেও মা ওর কথায় জোর দিলেন না, বরং শীতুলকে জোর দিতে লাগলেন চিঠিটা বের করে পড়ার জন্য। এরকম একটা চিঠি পড়লে যে কেউ কল্পনার রাজ্যে অনায়াসে প্রবেশ করতে পারবে। শুনলে নিশ্চয়ই শ্রবণার ভালো লাগবে। শীতুল ডায়েরিটা বের করে সামনে আনল। শ্রবণা সেদিকে না তাকিয়ে হনহন করে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, মা তোমাকে একটা কথা বলি, শীতুল আপনাকেও বলে রাখি, আমার এসবে ভীষণ রকম অ্যালার্জি আছে। এসব পুতুপুতু প্রেম ভালোবাসা দেখলে রাগে গা জ্বলে যায়। দয়া করে আমার সামনে এসব আর কখনো বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। কথাটা বলেই শ্রবণা দ্রুত বেরিয়ে গেল। মা ও শীতুল দুজনেই স্তব্ধ। সামান্য চিঠি পড়তে বলায় এত বেশি রিয়েক্ট করে ফেলবে মা এটা আশা করেননি। শ্রবণার কথায় ভরকে গেছেন মা। অবাক হয়ে উনি ছেলের মুখের দিকে তাকালেন। শীতুল জানে শ্রবণা কেন চিঠিটা শুনতে চায়নি। ও যে মনে প্রাণে শীতুলকে চেয়েছিল, সেই মানুষটা অন্য কারো চিঠি পড়লে শুনতে ভালো না লাগারই কথা। শীতুলের অস্বস্তি লাগছে। শ্রবণা নিশ্চয়ই নিজের রুমে গিয়ে কান্নাকাটি করছে। উফফ, কি বাজে একটা ব্যাপার। শীতুল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তুমি কিছু মনে করো না। ডিপ্রেশনের সময় মেয়েদের মাথা ঠিক থাকে না। আর 21 বছর বয়সের পর কোনো মেয়ে যদি ডিপ্রেশনে পড়ে, বুঝতে হবে সত্যিই সে অনেক দুঃখী। আমি দেখছি। শীতুল শ্রবণার ঘরের দরজায় এসে শব্দ করল। শ্রবণা বলল, দরজা খোলা আছে। শীতুল ঘরে ঢুকে দেখল শ্রবণা জানালার পাশে বসে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। শীতুল এসেছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শীতুল এসে শ্রবণার পাশে বসল। অনেকক্ষণ পর শীতুলের দিকে তাকালো শ্রবণা। শীতুল বলল, মন খারাপ এটা অন্যকে বুঝতে দিতে নেই। অন্যের সামনে সর্বদা হাসি খুশি থাকতে হয়। সুন্দর জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। পাশে বসে থাকতে চাইলে চুপ করে বসে থাকুন, নয়তো চলে যান। এত রেগে গেছ কেন? এত অল্পতেই রাগলে চলে? মানসিকভাবে স্ট্রং হও মেয়ে। সবকিছু সহ্য করতে শেখো। মোটিভেশন দিতে এসেছেন? তা কিছুটা সত্য। আসলে মানুষের স্বভাবটাই এমন। সবাই নিজে যেমনই হোক না কেন, অন্যকে জ্ঞান দিতে ওস্তাদ। হা হা হা। শ্রবণা রেগে বলল, এটা কি জোকস ছিল? জোকস হলেও হাসার মতো কোনো জোক না। হা হা করে হাসছেন কেন? তুমি কি খুব বিরক্ত হচ্ছ? শ্রবণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না। আমার মনে হচ্ছে আমি আপনাদের বিরক্তির কারণ হচ্ছি। প্লিজ আপনারা অনুমতি দিন, আমি চলে যাই। সম্পর্কগুলো দূর থেকেই সুন্দর। একসাথে থাকতে গেলে কেমন অসহ্য হয়ে যায়। শীতুল কিছু বলল না। এই মেয়ের চোখে মুখে জীবনের প্রতি বিতৃষ্ণা দীপ্যমান। ওকে কিভাবে বোঝাবে সেটাই বুঝতে পারছে না শীতুল। খানিকটা ভেবে বলল, দেখো শ্রবণা, তুমি ডিপ্রেশনে আছো। তোমার কোনো কিছু ভালো লাগে না, কাউকে সহ্য হয় না। এমনকি তুমি নিজের সাথেও সুখী নও। এভাবে তো একটা জীবন চলতে পারে না। সম্পর্ক দূর থেকে সুন্দর মানলাম, কিন্তু আমি যে জন্মের পর থেকে আমার মায়ের সাথে আছি, কখনো তো আম্মুকে আমার বিরক্ত লাগেনি। কখনো মাকে অসহ্যকর মনে হয়নি। বরং মা একটু চোখের আড়াল হলেই আমার খারাপ লাগে। তুমিও মাকে মা ভাবতে চেষ্টা করো, দেখবে অনেক ভালো আছো। শ্রবণা শান্ত হল। শীতুলের কথাটা যৌক্তিক, কিন্তু শ্রবণা রাগ করতে না চাইলেও আচরণে রাগ প্রকাশ পেয়ে যায়। এটা আপনা আপনি হচ্ছে। এটাও সত্যি যে শ্রবণা নিজের সাথেই নিজে শান্তিতে নেই।
সারাক্ষণ মনে একটা অশান্তি বিরাজ করে। তবে এটা মানতেই হবে, গতকাল দিনটা অনেক সুন্দর ছিল। এরকম যদি প্রতিটা দিন হতো। শীতুল প্রসঙ্গে পাল্টানোর জন্য বলল, তোকে শাড়িতে সুন্দর লাগছে রে। আপনার মুখে আমাকে তুমি শুনতে সুন্দর লাগে। শীতুল হেসে বলল, মম, ঠিক আছে। তাহলে এখন মন খারাপ করে না থেকে বাইরে থেকে ঘুরে আসি চলো। শ্রবণা মুখ গম্ভীর করে বলল, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আপনি চাইলে চুপচাপ আমার পাশে বসে থাকতে পারেন। বসে থাকতে পারবো, তবে চুপচাপ থাকতে পারবো না। একটা কথা জিজ্ঞেস করি? শ্রবণা মাথা ঝাঁকিয়ে বলল, হুম। শীতুল বলল, তুমি কি সত্যিই প্রেম জিনিসটা অপছন্দ করো, নাকি আমার মুখ থেকে অন্য কারো কথা শুনতে চাও না? শ্রবণা নির্বিকার ভঙ্গিতে শীতুলের দিকে তাকাল। এমনভাবে তাকিয়ে রইল যে শীতুলের শ্রবণাকে অনেক অসহায় মনে হতে লাগল। যেন প্রশ্নের উত্তর সে মুখে দিতে চায় না। উত্তরটা শীতুল বুঝে নিক এমন একটা ভাব। শীতুল উঠে দাঁড়াল। কোনো কথা না বলে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। শ্রবণা তাকিয়ে রইল বাইরে। শাড়ির আঁচল জানালার উপর রেখে আলো ছায়ার খেলা দেখতে আরম্ভ করল। শীতুলের পায়ের শব্দ শুনেও মুখ ফেরাল না শ্রবণা। শীতুল আবারও এসে পাশে বসল। শ্রবণার কোলে কিছু একটা এগিয়ে দিয়ে বলল, দেখো। শ্রবণা অনিচ্ছা সত্ত্বেও নিজের কোলের দিকে তাকাল। মুহূর্তেই রিক্টার মাত্রার ভূমিকম্পন হল শ্রবণার বুকে। এমনভাবে চমকে উঠল যে হৃৎপিণ্ড পর্যন্ত লাফিয়ে উঠল। হারিয়ে ফেলা প্রিয় ডায়েরিটা দেখে শ্রবণা নিজেকে সামলাতে পারল না। চিৎকার করে আনন্দ উচ্ছ্বাস করতে যাবে এমন সময় শীতুল বলল, দেখো না ডায়েরিটা। এটা আমার অপরিচিতার ডায়েরি। শ্রবণা যেভাবে লাফিয়ে উঠতে চেয়েছিল ঠিক সেভাবেই থমকে গেল। এই ডায়েরি শীতুলের কাছে কেন? আর এ কথার মানে কি? শ্রবণা কৌতূহলী চোখে বলল, মানে। শীতুল দেয়ালে হেলান দিয়ে বসল। তারপর মুচকি হেসে বলল, রাগ করলেও আজকে তোমাকে পুরোটা শুনতে হবে। কারণ আমি চাই না আজকের মতো ওভার রিয়েক্ট তুমি আর কখনো করো। শ্রবণা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। নিশ্চয় ডায়েরির সাথে শীতুলের কোনো সম্পর্ক আছে। ও উৎসাহের সাথে বলল, আজকে আমিও শুনব। আমাকেও শুনতে হবে। আপনি না বললেও জোর করে শুনতে হবে। বলুন, এটা কোথায় পেয়েছেন? শীতুল অনেকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কত কথা যে মনে ভেসে উঠছে তার ইয়ত্তা নেই। শ্রবণা আগ্রহ নিয়ে শীতুলের চোখের দিকেই চেয়ে আছে। ওর চোখে মুখে রাজ্যের কৌতূহল। একদিকে হারানো ডায়েরি ফিরে পেয়ে আনন্দ, অন্যদিকে শীতুলের কাছে ডায়েরিটা দেখে হাজারো প্রশ্ন। রহস্যের জট খুলবে কখন? শীতুল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শ্রবণা শীতুলের হাত ধরে বলল, বলবেন না? বলুন না প্লিজ। শীতুল বলল, হুম। ডায়েরিটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু কখনো মনে হয়নি আমি ডায়েরি পেয়েছি। বরং সবসময় মনে হয়েছে এটা একটা মেয়ের স্বচ্ছ মন। যে মনের দিকে তাকালে আয়নার মতো আমি নিজেকেই দেখতে পাই। জানো, এই স্বচ্ছ মনে হাজারো অনুভূতি আছে, শত শত কাব্য আছে, গল্প আছে। আমি সমস্ত গল্প পড়েছি, সমস্ত অনুভূতিকে আমার মাঝে অনুভব করেছি। সেই অপরিচিতাকে ধারণ করেছি আমার নিজের সত্তায়। কারণ কি জানো? ওই স্বচ্ছ মনের মাঝে আমি আমাকেই খুঁজে পেয়েছি। এরকম মানুষ যদি থেকে থাকে, তবে সেটা আমিই। আমি যদি ওর স্বপ্নের মতো নাও হতে পারি, তবুও ওর স্বচ্ছ মনের কাছে আমি হার মেনে গেছি। পরাজিত হয়েছি নিজের কাছে। মেয়েটাকে কখনো দেখিনি, কখনো কণ্ঠ শুনিনি, এমনকি কোথায় থাকে তাও জানি না। কিন্তু তার মনকে জানি, মনকে চিনি, মনের রাজ্যে সারাক্ষণ ঘুরে বেড়াই।
আমি এই মনটারই প্রেমে পড়েছি। সবাই বলে আমি নাকি পাগল, কিন্তু বিলিভ মি শ্রবণা, এই ডায়েরিটা কোনো সাধারণ ডায়েরি নয়। এটা আমার নিজের অব্যক্ত সব অনুভূতি। আমি আমাকে যেভাবে কল্পনা করি, আমার স্বপ্নের রাজ্যের সমস্ত ভাবনার সাথে ওর ভাবনা মিলে গেছে। আমি ওকে ভালো না বেসে থাকতে পারি, তুমি বলো? দীর্ঘ সংলাপ শেষ করে শীতল থামল। কিন্তু শেষ হইয়াও হইল না শেষ, এর মতো এর মধুর রেশ শ্রবণার কানে বারবার ধ্বনিত হতে লাগল। নিজের প্রিয়জনের মুখে নিজেকেই ভালোবাসার কথা শুনে শ্রবণার এমন অনুভূতি হল যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর। আনন্দে নাকি কষ্টে সেটা বুঝতে পারছে না, কিন্তু বুকের ভেতর একটা অন্যরকম আর্তনাদ হচ্ছে। কিছু মেঘ সরে যাচ্ছে, কিছু শুভ্র ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। শ্রবণা স্থির হয়ে বসে থাকতেও পারছে না, আরও শুনতে ইচ্ছে করছে। বলল, মেয়েটাকে আপনি ডায়েরি পড়েই এত ভালোবেসে ফেলেছেন? শীতল উত্তরে বলল, বললাম তো এটা শুধু ডায়েরি নয়, আমার সমস্ত অনুভূতির গল্প গাথা এখানে। আমি যা, আমাকে ঠিক সেভাবেই এখানে আবিষ্কার করেছি। বিশ্বাস করো, আমি সেভাবে সকাল দেখি, ওই মেয়েটাও সেভাবেই আমাকে নিয়ে সকাল দেখতে চায়। প্রত্যেকটা ভাবনায় আমার সাথে অদ্ভুত মিল। কি করব বলো না তুমি? কি করেছেন? ডায়েরিটার মালিককে খোঁজেননি আপনি? শীতল হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, প্রত্যেকটা মুহূর্ত খুঁজেছি রে। কোথায় খুঁজিনি বলতে পারবে? রাঙামাটিতে মনে হয় যত মেয়েকে দেখেছি সবাইকে জিজ্ঞেস করেছি, ডায়েরিটা কি আপনার? 1000টা মেয়েকে জিজ্ঞেস করেছি, আপনার নাম কি শ্যামলতা? কত জায়গায় পাগলের মতো খুঁজেছি। ফেসবুকে ওর চিঠির উত্তর লিখে ওর চিঠি সহ পোস্ট করেছি। ফেসবুকে কম খুঁজিনি আমি ওকে। লাস্ট পর্যন্ত পোস্টার ছাপিয়ে শহরের দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছি শ্রবণা। শ্রবণা অবাক হয়ে বলল, ওই পোস্টারগুলো তাহলে এই মেয়েকে খোঁজার জন্যই ছিল? ও মাই গড! হ্যাঁ রে, পোস্টারগুলো কিভাবে পাগলের মতো দেয়ালে লাগিয়ে দিচ্ছিলাম তুমি তো দেখেছ। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় আমি কখনো পোস্টারটার ভেতরের লেখাটা দেখিনি। কতবার আপনার আইডিতে গিয়েছি, কিন্তু আপনার দেয়া পোস্ট আমার চোখে পড়েনি। তোমার আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর আমি পোস্ট দিয়েছিলাম মেবি। বিধাতার অদ্ভুত খেলা, তাই না? আপনি শত শত মেঘ জিজ্ঞেস করেছেন আপনার নাম কি শ্যামলতা, কিন্তু আমাকেই কখনো বলেননি। শ্রবণা নিশ্চুপ হয়ে জানালা দিয়ে বাইরে তাকাল। চোখের কোণে জল জমতে শুরু করেছে। শীতল ওকেই এভাবে পাগলের মতো খুঁজে বেরিয়েছে সেটা ভাবতেই পারছে না। এত আনন্দ হচ্ছে যে খুশিতে হয়তো পাগল হয়ে যাবে। শীতল বলল, তুমি শ্যামলতা নামে কাউকে চেনো নাকি? আরে শ্যামলতা তো। এতদূর বলার পর আর বলতে ইচ্ছে করল না শ্রবণার। আজকে সত্যিটা জানার পর আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু শীতলকে ধরা দিতে ইচ্ছে করছে না। শ্রবণা যেভাবে কষ্ট পেয়েছে, সেই একই কষ্ট শীতলকে দিতে না চাইলেও অন্তত শীতলের মনে ভালোবাসাটা আরেকটু গাঢ় করে দিতে ইচ্ছে করছে। শীতল যেন নিজে থেকেই বুঝতে পারে শ্রবণাই ওর শ্যামলতা। এইটুকু খেলা তো খেলতেই হবে। এতদিন যে এত কষ্ট শ্রবণাকে পেতে হয়েছে, তার কিছুটা কষ্ট তো শীতলের বোঝা উচিত। শ্রবণা বলল, না চিনি না, কিন্তু খুঁজে দিতে হেল্প করতে পারতাম। সত্যি আমি না পাগল হয়ে গেছি রে। শ্রবণা প্লিজ, ওকে এনে দিতে পারবি? আচ্ছা সরি এসব বলার জন্য। প্লিজ ডোন্ট মাইন্ড। শ্রবণার চোখে পানি এসে গেছে। ও আচমকা শীতলের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। শীতল কিছু বুঝে উঠতে পারল না। শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, পাগলি, কি হলো আবার? শ্রবণা শীতলকে ছেড়ে দিয়ে একটা দৌড় শুরু করল।
ছুটতে ছুটতে বাসার পিছন দিকের বাগানের ঠিক মাঝামাঝি এসে একটা গাছে হেলান দিয়ে অনবরত কাঁদতেই লাগল। শব্দ করে কেঁদে আজ থেকে সমস্ত কষ্টকে বিদায় জানাতে চায় শ্রবণা। বুকে জমে থাকা সব যন্ত্রণা ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে হাঁফিয়ে যাচ্ছে, তবুও শ্রবণার আজ কান্না থামাতে ইচ্ছে করছে না। এই জীবনে অনেক কষ্ট পেয়েছে ও। এই কান্নাই জীবনের শেষ কান্না হোক। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মশার কামড়ে ঘুম ভেঙে গেল শীতুলের। চোখ মেলে দেখল রুম ঘুটঘুটে অন্ধকার। পাখিদের নিড়ে ফেরার শব্দে চারিদিক মুখরিত হয়ে আছে। মনে পড়ে গেল শ্রবণার কথা। তখন শ্রবণা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর শীতুল শুয়ে একটা লম্বা ঘুম দিয়েছিল। শ্রবণা কোথায় আছে দেখতে হবে তো। বিছানা থেকে উঠে বাড়ির সবগুলো কক্ষে শ্রবণাকে খুঁজছিল শীতুল। কোথাও না পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। রান্নাঘরে হাসির শব্দ শুনে এসে দেখল শ্রবণা কোমরে শাড়ির আঁচল গুজে দিয়ে মায়ের সাথে রান্না করছে। দৃশ্যটা মুহূর্তেই মুগ্ধ করে ফেলল শীতুলকে। পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে কোনো মেয়েকে কোমরে আঁচল গুজে রান্না করতে দেখা। গালের দুপাশে চুলের চিকন দুটো গোছা তারের মতো ঝুলে আছে। কিছু চুল এলোমেলো হয়ে আছে কানের পেছনে। চুলের খোপায় শিউলি মালা শুকিয়ে জবুথবু হয়ে আছে। মেয়েটা রান্না করছে খুব আগ্রহ আর আনন্দ নিয়ে। আহা, এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় আর হয় না। মন ভালো করার জন্য এইটুকুই যথেষ্ট। শীতুলকে দেখে শ্রবণা ম্লান হাসল। শীতুলও হাসির বিনিময়ে হাসি ফেরত দিল। শ্রবণা বলল, হাত মুখ ধুয়ে আসুন। শ্রবণার কথা শুনে মা দরজার দিকে তাকালেন। শীতুলকে দেখতে পেয়ে বললেন, কি রে, কখন উঠলি ঘুম থেকে? কি লম্বা ঘুম দিয়েছিলি বাবা। এই তো এইমাত্র উঠলাম। তোমাদেরকে হেসে খেলে রান্না করতে দেখে কি মনে হচ্ছে জানো মা? কি? শীতুল কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছে ছোট ছোট দুটো বালিকা রান্নাবাটি খেলছে। পাগল ছেলের কথা শুনেছিস শ্রবণা? হ্যাঁ শুনলাম তো। পাগল ছেলে, আপনি দয়া করে হাত মুখ ধুয়ে আসবেন প্লিজ। যাচ্ছি যাচ্ছি। শীতুল হাত মুখ ধুতে চলে গেল। যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকাল। শ্রবণা হাসি হাসি মুখে তাকিয়ে আছে শীতুলের দিকে। নাস্তা করার সময়ও শীতুল খেয়াল করে দেখল শ্রবণা আজকে অনেক হাসি খুশি। এত আনন্দিত দেখাচ্ছে কেন কে জানে। পাক্কা গৃহিণীর মতো কাজে লেগে পড়েছে একেবারে। রাত্রিবেলা শ্রবণা ওর অনেক আগের একটা ফেসবুক আইডিতে লগ ইন করে আইডি নাম বদলে ফেলল। আইডিতে পোস্ট করা সমস্ত ছবি ডিলিট করে দিল। যতগুলো প্রোফাইল পিক ছিল সব অনলি মি করে দিয়ে একটা অন্ধকার ছায়ায় একটি মেয়ের ছবি দিয়ে প্রোফাইল পিক আপডেট করে দিল। তারপর শীতুলের আইডি খুঁজে বের করে একটা টেক্সট পাঠিয়ে লিখল, আপনার সাথে কথা ছিল। শীতুল অনলাইনেই ছিল। মেসেজ দেখে রিপ্লাই দিল, জি বলুন। কে আপনি? মেসেজে এত কিছু বলা সম্ভব না। আপনার বাসার ঠিকানাটা দিন। আমার বাসা? আগে আপনার পরিচয় দিন। আর কি দরকার বলুন। আপনার ঠিকানায় একটা উপহার পাঠাবো। দয়া করে ঠিকানাটা দিন। আমি বেশিক্ষণ ফেসবুক চালাতে পারবো না। তাড়াতাড়ি দিন। শীতুল কোনো কিছু না ভেবে এখন যেখানে আছে সেখানকার ঠিকানাটা পাঠিয়ে দিল। এরপর অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু মেসেজের কোনো রিপ্লাই পেল না। হতাশ হয়ে অনলাইন থেকে বেরিয়ে এলো শীতুল। ঘুম আসছে না। শ্রবণার সাথে গল্প করার ইচ্ছা নিয়ে বিছানা ছেড়ে উঠে এলো ও। শ্রবণা দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। শীতুল দরজায় ঠকঠক শব্দ করে জানতে চাইল, জেগে আছো? শ্রবণার উচ্চস্বরে হাসির শব্দ শোনা গেল। কৌতূহলী হয়ে কান খাড়া করল শীতুল। দরজা খুলে গেল এমন সময়ে। শীতুলকে দেখেও শ্রবণার হাসি থামছিল না।
শীতুল বলল, কি হয়েছে? আমি ভুল শুনেছিলাম তাই হাসছি। মানে? আপনি বলেছিলেন জেগে আছো? আমি শুনেছি হেগে আছো। হা হা হা। শ্রবণার কথা শুনে শীতুলও হেসে উঠল। হাসি থামতেই শ্রবণা বলল, এত রাতে আমার রুমে? ঘুম আসছিল না, ভাবলাম কিছুক্ষণ গল্প করে আসি। ভালো করেছেন। বসুন, চা খাবেন? এখন আবার কষ্ট করবে? কারো কারো জন্য কষ্ট করতে পারাটা সৌভাগ্যের। খাবেন নাকি সেটা বলুন। শীতুল মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শ্রবণা রান্নাঘরে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই চা বানিয়ে হাজির। এসে দেখল শীতুল রুম অন্ধকার করে বসে আছে। জানালা দিয়ে বাইরে থেকে দূরের আলো এসে পড়েছে রুমে। সেই আলোতে শীতুলের মুখশ্রী আবছা দেখাচ্ছে। শ্রবণা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আলো জ্বেলে দি? কিসের আলো? জীবনের আলো তো জ্বালতে পারবো না। আপাতত রুমের আলোটাই জ্বালাই না হয়। জীবনের আলো জ্বালাতেও তো আমি বাধা দেইনি। বাধা না দিলেও অনুমতি তো দেননি। সবকিছুর জন্য অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া কিছু কিছু কাজ করাও ঠিক না। চা কেমন হয়েছে? শীতুল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভালো হয়েছে। থ্যাঙ্কস বলবেন না? সন্ধ্যাবেলা থেকে তোমাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছে। এত আনন্দের কারণ কি জানতে পারি? শ্রবণা হেসে উঠল। অকারণে অনেকক্ষণ ধরে হাসতেই লাগল। শীতুল শুধু অবাক হয়ে যাচ্ছে ওর হাসি দেখে। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? শ্রবণা বলল, আমি ঠিক করেছি এখন থেকে সবসময় আনন্দে থাকব। অভিনয় করে আনন্দে থাকার উপকারিতা আছে? আছে। অভিনয় করতে করতে আনন্দে থাকাটা একসময় অভ্যাসে পরিণত হয়ে যায়। হা হা হা। শীতুল উঠে এসে শ্রবণার বাহু স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? শ্রবণা এক হাতে চায়ের কাপ ধরে আরেক হাতে শীতুলের হাত মুঠো করে ধরল। শীতুল আরও কাছে এগিয়ে এসে বলল, এমন অচেনা লাগছে কেন তোমাকে? টু টু। শীতুল আরও ভরকে গেল। শ্রবণা কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পাবেন না। রেড সিগন্যাল বাজছে। অন্ধকারে কাছে আসতে নেই। বিপদ ঘটার সমূহ সম্ভাবনা থাকে। দুষ্টু মেয়ে। শীতুল শ্রবণার হাত ছেড়ে দিল। শ্রবণা শব্দ করে হাসতেই লাগল। শীতুল এক হাতে শ্রবণাকে হেঁচকা টানে বুকের উপর টেনে নিয়ে বলল, হয়েছেটা কি তোমার বলো তো? খাবার টেবিলেও হা হা করে হাসছিলে। শ্রবণাকে হেঁচকা টানে বুকে টান দিতেই শ্রবণার কাপ থেকে ছলকে কিছুটা গরম চা শীতুলের বুকের উপর পড়েছিল। শ্রবণা শীতুলের কথার উত্তর না দিয়ে বলল, বুকটা পুড়ে যাচ্ছে। সেজন্য হাসছ? আমার না, আপনার বুকটা পুড়ে যাচ্ছে। গরম চা পড়েছে টের পাননি? পড়ুক। তোমার কি হয়েছে সেটা বলো। শ্রবণা হাসতে হাসতে বলল, আমার কিছু হয়নি। আর বেশিক্ষণ এভাবে কাছাকাছি থাকলে আপনার কিছু হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় রুমের লাইটটা জ্বালিয়ে দিই। শ্রবণা শীতুলের কাছ থেকে সরে দাঁড়াল। রুমের আলো জ্বালিয়ে দিয়ে শীতুলের থেকে খানিকটা দূরে বিছানার এক কোণে বসল। শীতুল বসল চেয়ারের উপর। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমার অন্ধকারে গল্প করতে ভালো লাগে। শ্রবণা দুম করে প্রশ্ন করে বসল, মেয়েদের সাথে? শীতুল ভ্রু কুঁচকে শ্রবণার দিকে তাকাল। মনমরা বিষণ্ণ মেয়েটা আজ কেমন উৎফুল্ল হয়ে গেছে। উচ্ছলতায় ফেটে পড়ছে একেবারে। চোখে মুখে আনন্দের জোয়ার। কি সুখে তার এত উন্নতি হয়েছে কে জানে। শ্রবণা চায়ের কাপটা রেখে জানালার কাছে গিয়ে দাঁড়াল। জানালা থেকে পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে বলল, আজ কি পূর্ণিমা? জানি না। বাইরে কুয়াশা পড়েছে না? বাইরে হাঁটতে যেতে ইচ্ছে করছে।
মফস্বলের রাস্তায় কুয়াশা ভেজা রাতে হাঁটতে অনেক মজা জানেন? শীতুল এই প্রশ্নের উত্তর দিল না। শ্রবণাকে এত উচ্ছ্বসিত দেখানোর রহস্যটা নিয়েই ভাবছে ও। চেনা মেয়েটাও হঠাৎ অচেনা হয়ে গেছে। শ্রবণা কিছুক্ষণ জানালা ধরে দাঁড়িয়ে থেকে শীতুলের কাছে এগিয়ে আসল। ওড়না দিয়ে শীতুলের বুক থেকে চা মুছে দিতে দিতে বলল, এই দাগ যাবে না। যাবে। আমার বুকের ভেতর যে দাগ হয়ে গেছে সেটা? শীতুল চমকাল। শ্রবণার চোখের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। শ্রবণা ম্লান হেসে বলল, অনেক রাত হয়েছে, রুমে যান এখন। আপনার ডায়েরিটা আপনার বালিশের পাশেই রেখে এসেছি, খুলেও দেখিনি। কেন? ক্ষতটায় নুনের ছিটা দিয়ে জ্বালাটা বাড়িয়ে দিয়েছেন। সেটাতে মলমের কথা বলে মরিচ লাগাতে আসবেন না যেন। শীতুল উত্তর দিল না। সত্যি বলতে কোনো উত্তর খুঁজে পেল না। শ্রবণার ব্যাপারটা ভাবলে ওর নিজেরও খারাপ লাগে অনেক। শীতুল সরি বলতে যাবে এমন সময় শ্রবণা হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আরে মজা করছিলাম, আমি মোটেও মন খারাপ করিনি। আমার খুব আনন্দ হচ্ছে জানেন তো। মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কেন মনে হচ্ছে সেটা বলা যাবে না। ভাবছি আপনার সেই অপরিচিতাকে খুঁজে পেতে সাহায্য করব। শীতুল কিছু বলল না। চায়ের কাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আনমনা হয়ে কি যেন ভাবছিল। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বলল, রুমে যাচ্ছি, ঘুমিয়ে পড়ো তুমি। শ্রবণাকে কিছু বলার সুযোগ দিল না। দরজার কাছে গিয়ে আরেকবার ফিরে তাকাল শীতুল। শ্রবণা হাসার চেষ্টা করল। হাসির বিনিময়ে এবার হাসি এলো না শীতুলের। ও ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে গেল। শ্রবণা চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটা অন্যরকম আনন্দের স্বাদ পাচ্ছে ও। প্রিয় মানুষটার প্রিয়জন হতে পারার আনন্দে ওর পুরো শরীর শিহরিত হচ্ছে। আনন্দে আজ সারারাত হয়তো ঘুম আসবে না। 20 মাঝখানে 2 দিন কেটে গেল। শ্রবণার সাথে হাসি আনন্দে ভালোই সময় কাটছিল শীতুলের। 2 দিন পর হঠাৎ একটা পার্সেল এলো শীতুলের নামে। শীতুল বেশ অবাক হল। এই বাড়িতে শীতুলের থাকার কথা কারো জানার প্রশ্নই আসে না। এখানে পার্সেল আসবে কোত্থেকে? পার্সেলের উপরে একটা ছোট্ট বাচ্চার হাতের সাইন। ভ্রু কুঁচকে প্যাকেটটা খুলতে লাগল শীতুল। পরক্ষণেই মনে পড়ল 2 দিন আগে একটা মেয়ে ফেসবুকে ঠিকানা নিয়েছিল। শীতুলের চোখে মুখে কৌতূহল। কাউকে ঠিকানা দিয়েছিল সেটা তো মনেই ছিল না। প্যাকেট খুলতেই একটা কাচের কাপল পুতুল ঝিকমিক করে উঠল। মুগ্ধ হয়ে সাথে থাকা চিঠিটা খুলল শীতুল। চিঠিতে চোখ পড়ামাত্রই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে গেল যেন। শীতুলের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। শিউরি উঠেছে পুরো শরীর। বসমস্ত ইন্দ্রিয় জুড়ে একটা অচেনা অনুভূতির খেলা শুরু হয়ে গেল। সেই চিরচেনা হাতের লেখা, শ্যামলতার চিঠি। জলে ঝাপসা হয়ে আসা চোখেই চিঠিটা পড়তে শুরু করল শীতুল। প্রিয় অসুখ, তোমার চিঠি পড়ে কতক্ষণ কেঁদেছি জানি না। হঠাৎ আয়নায় চোখ পড়তেই দেখি চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। তখনই বুঝে গেছি তোমার চিঠিটা আমার অন্তরাত্মায় কোনো নব্যপ্রেমের শিহরণ জাগিয়ে দিয়েছে। পেয়েও না পাওয়া একটা অনুভূতি আমাকে আচ্ছন্ন করে রেখেছে, যার অপেক্ষায় এতগুলো বছর ধরে আছি। যে ডায়েরি হারিয়ে পাগলের মতো হয়ে গেছি, তাকে দুচোখ ভরে দেখার বাসনা কিছুতেই কমছে না। কিন্তু আমি যে এখন একদমই দেখা করতে পারবো না। ভয় হচ্ছে, মুখে বসন্তের দাগে বিশ্রী চেহারা হয়ে গেছে আমার। পুরো মুখে কালো কালো গুটি। এই দাগ নিয়ে তোমার সামনে গেলে তোমার রাগ হবে। তার চেয়ে আমরা বরং চিঠিতেই কথা বলি। জানো, তোমাকে আমার একটু অপরিচিত লাগছে না।
কারণ এ যাবৎ অন্তত 200-র বেশি চিঠি আমি তোমাকে লিখেছি। তুমি আমার 1000 বছরের সবচেয়ে চেনা, সবচেয়ে আপন মানুষটা। আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছ যে তুমি চরিত্রটা। আচ্ছা, কেমন আছো বলো? খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিকমতো করছো না। গত রাতে স্বপ্নে দেখলাম একটা মেয়েকে কাছে টেনে নিয়ে গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে আছো। স্বপ্নেই আমি রেগে তোমাকে মারতে গিয়েছিলাম। অমনি ঘুমটা ভেঙে গেল। কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যিই এসব করে বেড়াচ্ছ? একদম এরকম করবে না বলে দিচ্ছি। তোমাকে, না তোমাকে না। ওই মেয়েটাকেই একেবারে খুন করে দিব। তুমি শুধু আমার এটা মনে থাকে যেন। তোমার মুখের মিষ্টি সুবাসটাকে ভীষণ মিস করছি। আমার আর তরস সইছে না। এত বছরের স্বপ্নকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিচ্ছু হয় না। শীতুল, আমি তোমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি। তুমি আমার ডায়েরিতে যতটা না ভালোবাসা পেয়েছ, তার চেয়েও 1000 গুণে বেশি ভালোবাসি। কিন্তু আমি এখন তোমার সামনে যেতে পারবো না যে। আমরা বরং কয়েকদিন চিঠি খেলি। তারপর দুম করেই একদিন এসে আমাকে তোমার বক্ষপিঞ্জরে আবদ্ধ করে ফেলো। তোমার শ্যামলতা। চিঠি পড়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল শীতুল। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। এখনো স্বপ্নের মতো লাগছে চিঠিটা। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। এমন সময় শ্রবণা কথা বলতে বলতে রুমে প্রবেশ করল। শীতুলকে ঝিম মেরে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? শীতুল শ্রবণার দিকে চিঠিটা এগিয়ে দিল। শ্রবণা অবাক হয়ে বলল, ও মাই গড! এই মেয়ে কিভাবে আপনাকে চিঠি পাঠালো? পুরো চিঠিটা পড়ে মন খারাপের ভান করে বলল, আপনি আর কখনো আমার কাছাকাছি আসবেন না। নয়তো কখন আবার এই মেয়ে এসে আমাকে খুন করে ফেলে। আমি আপনার কাছে কোনো করুণা ভিক্ষা চাইনি। শীতুলের কোনো ভাবান্তর নেই। ও এখনো ঝিম মেরে বসে আছে। শ্রবণা ব্যাপারটা বুঝতে পেরে স্বাভাবিক গলায় বলল, যাই হোক, দুজনের মনের টান দেখে আমি না অবাক। জাস্ট অবাক। আপনি একটা মেয়ের কাছাকাছি এসেছেন, সে সেটাও বুঝে গেছে? কি ফিলিংস মাইরি! এই প্রেম তো রোমিও জুলিয়েটকেও হার মানাবে। শীতুল তবুও স্তব্ধ। কথা বলতে ইচ্ছে করছে না, কিংবা শ্রবণার কথাগুলো ওর হৃদয়ে পৌঁছায়নি। ও শুধু অবাক হয়ে শ্যামলতার কথাই ভেবে চলেছে। শ্রবণা এগিয়ে এসে শীতুলের সামনে বসে পড়ল। মাথা ঝাঁকিয়ে বলল, এই যে জনাব, কি হলোটা কি? শীতুল বাস্তবে ফিরে এসে বলল, কই কিছু না তো। কোথায় হারিয়ে গেছেন শুনি? শীতুলের তবুও কোনো সাড়া নেই। শ্রবণা আর কোনো প্রশ্ন করল না। মনোযোগ দিয়ে আবারও চিঠিটা পড়তে লাগল। এদিকে শীতুল অবাক হয়ে একটা বিষয়ই ভাবছে, পার্সেলে প্রেরকের কোনো ঠিকানা দেয়া নেই। একটা ছোট ছেলে এসে বলল পার্সেল এসেছে। শ্যামলতা কি তাহলে এই এলাকাতেই থাকে? ভেবে ভেবে প্রশ্নের কোনো উত্তর না পেয়ে ফেসবুকে লগ ইন করল শীতুল। মেয়েটাকে মেসেজ দিতে গিয়ে দেখল আইডি ডিএক্টিভ। মেজাজটাই খারাপ হয়ে গেল। শ্যামলতার হাতে লেখা চিঠি এটা, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু চিঠির উত্তর কোথায় পাঠাবে ও? এভাবে মানসিক অশান্তি নিয়ে কতক্ষণ থাকা যায়? শীতুলের মুখের অবস্থা দেখে শ্রবণা দুষ্টুমি করে বলল, কি ভাবছেন বলুন তো? আমি রাগ করেছি কিনা? না আমি রাগ করিনি। শ্রবণা: চিঠির উত্তর দিব কোথায় আমি? কেন? যে ঠিকানা থেকে চিঠিটা এসেছে, ঠিকানা দেয়া নেই। একটা ছেলে এসে দিয়ে গেছে। ও, মেয়েটা এখানকার ঠিকানা জানল কিভাবে? শীতুল শ্রবণার দিকে তাকাল। শ্রবণা চোখে মুখে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে।
শীতুল পুরো ঘটনাটা খুলে বলল শ্রবণাকে। সব শুনে শ্রবণা বলল, তাহলে অপেক্ষা করুন। মেয়েটা আবারও চিঠি পাঠাবে, উত্তর লিখে রাখবেন। এবার চিঠি এলে আপনার চিঠিটা ওই ছেলেকে দিয়ে দিবেন। তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ ও আবার চিঠি পাঠাবে? শ্রবণা আমতা আমতা করে বলল, এটা তো স্বাভাবিক বিষয়। আপনি যেহেতু তাকে মিস করছেন তার মানে সেও আপনাকে মিস করছে। এটা তো হুমায়ুন আহমেদ স্যার বলে গেছেন। তাছাড়া শ্যামলতা যখন জেনে গেছে এটা আপনি, তখন সে এই ঠিকানায় আবার চিঠি পাঠাবে। শ্রবণার যুক্তি পছন্দ হল শীতুলের। ওর মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে বলল, এটা ভালো বলেছ। কিন্তু আমরা তো কালই এখান থেকে ঢাকায় চলে যাব। শ্যামলতার চিঠিটা? শ্রবণা একটু ভেবে বলল, টেনশন করবেন না। শ্যামলতা এখানে আপনাকে না পেলে আপনার আইডিতে আবার মেসেজ পাঠাবে। কথাটা মিলিয়ে নিবেন। এই যুক্তিটাও পছন্দ হল শীতুলের। তাই যেন হয়। কিন্তু শ্যামলতা চিঠি পাঠিয়ে অস্থিরতা কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। এখনই ওর চিঠির উত্তর দিয়ে দিতে ইচ্ছে করছে শীতুলের। কি যে করবে ভাবতে ভাবতে উত্তর লিখতে বসে গেল। শ্রবণা দূরে বসে আছে আর দেখছে শীতুল কিভাবে অস্থির হয়ে চিঠি লিখছে। শীতুলের জন্য বড্ড মায়া হচ্ছে শ্রবণার। ইচ্ছে করছে এখনই শীতুলকে জানিয়ে দিতে সেই শ্যামলতা, কিন্তু পারছে না। এখন বললে তো শীতুল আরও রেগে যাবে, আসল মজাটাই আর থাকবে না। আর একটু ধৈর্য ধরতে হবে। শ্রবণা উঠে বাইরে এলো। শীতুলের মায়ের কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে বলল। মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তো কাল চলে যাচ্ছি মা। আমি বাসায় যাব। না জানি বাসায় কত ময়লা জমে আছে। পাতিলে তরকারি রেখে এসেছি, গিয়ে আমাকে পাতিলটা ফেলে দিতে হবে। তোকে কে যেতে দিচ্ছে? তুই না আমার মেয়ে? আমার সাথে আমার বাসায় থাকবি তুই। শ্রবণা অবাক হয়ে বলল, কি যে বলেন? আমি অনেকদিন ছিলাম তো এখানে। তুই আমাকে এখনো নিজের মা ভাবতে পারলি না রে। মায়ের মুখটা অন্ধকার হয়ে গেছে। শ্রবণা এই কথার জবাবে কি বলবে বুঝতে পারল না। মায়ের মুখের দিকে তাকালে সত্যিই বড় মায়া লাগে। মা মায়াভরা মুখে শ্রবণার দিকে তাকিয়ে বললেন, আমাকে এখনো এত পর মনে হয় তোর? শ্রবণা মাকে ঝাপটে ধরে বলল, সরি মা, সরি। আর কখনো কষ্ট দেব না। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। মা শ্রবণাকে বুকে চেপে ধরলেন। একটা মেয়ের বড্ড অভাব ছিল ওনার। শ্রবণাকে বুকে চেপে ধরে মেয়ের জায়গাটা পূর্ণ মনে হচ্ছে। শ্রবণা যেন আজীবন এভাবেই থাকে। 21 রাতে আইডি অ্যাক্টিভ করে শীতুলকে মেসেজ দিল, শ্রবণা কেমন আছেন? মুহূর্তেই শীতুলের রিপ্লাই। যেন মেসেজের আশাতেই চাতক পাখির মতো বসেছিল এতক্ষণ। মেসেজ দেখে হাসল শ্রবণা। শীতুল লিখেছে, এমন কেন তুমি? চিঠি পাঠিয়েছ, তোমার ঠিকানা পাঠাওনি। আইডিটাও ডিএক্টিভ। আমাকে কি পাগল করে ছাড়বা? শ্রবণা অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল। কি যে ভালো লাগছে ওর। অনেকক্ষণ পর রিপ্লাই দিল, ঠিকানা দিল যদি তুমি চলে আসো। তাই দেইনি। শীতুল দ্রুত লিখল, পাগল নাকি তুমি? আমি 100 বার যাব। শোনো, তোমার মুখে দাগ কেন, সর্বাঙ্গে ঘা থাকলেও আমি এখন তোমার কাছে ছুটে চলে যেতাম। তোমার মনটাকে ভালোবেসেছি শ্যামলতা, এ মনটা আজীবন একই রকম থাকলেই হবে। সত্যি। সত্যি সত্যি সত্যি। ঠিক আছে। আমি এখন তোমার কাছে আরেকটা চিঠি লিখতে বসব। আমার খুব কান্না আসছে। এই দাঁড়াও, আমি কাল ঢাকায় চলে যাচ্ছি। তাহলে ঢাকার বাসার ঠিকানাটা দিন। কিন্তু শ্যামলতা,
আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই। এতদিন অপেক্ষা করার পর আবার চিঠির খেলা আমি নিতে পারছি না। পাগল হয়ে যাব রে। শ্রবণার চোখ ভিজে আসতে শুরু করেছে। তবুও ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। এ লিখল, তাহলে তো আরেকটু পাগল করার জন্য চিঠির খেলাটা আমাকে খেলতেই হবে। আর আমাদের ফেসবুকে কথা হবে না। আজ থেকে আইডিতে আসব না। এখন থেকে শুধুই চিঠি। আগেকার দিনের প্রেমিক প্রেমিকাদের মতো চিঠির জন্য অপেক্ষায় থাকব। কেমন মজা হবে বলো তো? শীতুল কিছুক্ষণ চুপ থেকে লিখল, আমার যে তোমাকে দেখার জন্য আর একটু অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আমাকে দেখার জন্য যদি 1 মাস অপেক্ষা করতে বলি করতে পারবেন? পারব। কিন্তু 1 মাস কেন? আমি তো বললাম আমার দাগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা নিতান্তই তুচ্ছ ব্যাপার। হা হা হা। ঠিক আছে, এতদিন ধৈর্য ধরতে হবে না, তার আগেই দেখা করব। কিন্তু চিঠির খেলাটা দীর্ঘস্থায়ী করতে চাইলে কি করতে পারবেন? পারব। আমি সব করতে পারব শ্যামলতা। শ্রবণা হাসতে হাসতে লিখল, আমাকে না দেখেই যদি প্রথম দিন এসেই আমাকে বিয়ে করতে বলি, করতে পারবেন? কি? হ্যাঁ। এটাকেই বলে বিশ্বাস। আমার ডায়েরি পড়ে আমাকে পুরোটাই জেনেছেন আপনি। আমাকে বিয়ে করার জন্য আর কি কিছু জানার প্রয়োজন আছে? কিন্তু তোমাকে তো দেখিনি আমি। হা হা হা। এজন্যই বললাম, আমাকে দেখার পর বিয়ের ভূত মাথা দেখে দৌড়ে পালাবে। ওকে, আমি রাজি। তুমি যদি কালকেই গিয়ে তোমাকে বিয়ে করে আনতে বলো আমি কালকেই করব। তোমাকে নিয়ে সারা জীবন থাকার জন্য যতটুকু জেনেছি, এতটুকুই এনাফ। শ্রবণা মুগ্ধ হয়ে গেল কথাটা শুনে। মনে হলো এতদিনের মনের কথা জমিয়ে ডায়েরি লেখাটা সার্থক। কেউ একজন না দেখে, কথা না বলেই এমন অঙ্গীকার করতে পারছে। এরকম অটুট বিশ্বাস কোত্থেকে এসেছে? শীতুল লিখল, তোমার কণ্ঠটা শোনার জন্য আর একটুও ধৈর্য ধরতে পারছি না। দেখা না হয় পড়ে, প্লিজ কণ্ঠটা অন্তত শুনতে দাও। শ্রবণার ও খুব ইচ্ছে করছে শীতুলের সাথে ফোনে কথা বলতে। এত আপন একটা মানুষ, অথচ চাইলেও বুকের ভেতর চেপে ধরা যাচ্ছে না। কি যে অসহ্য দহন হচ্ছে বুকের ভেতর। শ্রবণা ওর অন্য আরেকটা নম্বর টাইপ করে পাঠাল। এই নাম্বারটা শীতুলের কাছে নেই। নাম্বার পাওয়ামাত্রই কল দিল শীতুল। শ্রবণা রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। শীতুল শ্রবণার নিঃশ্বাসের শব্দ শুনেই উত্তেজিত হয়ে উঠল। শীতুলের হাত, পা, বুক সব যেন কাঁপছিল। ভালোবাসার পরম সুখের উষ্ণতায় ডুবে যাচ্ছিল শীতুল। ও বলল, শ্যামলতা। ওপাশ থেকে কাপা কাপা কণ্ঠে একজন বলল, মম। শব্দটা শুনেই শীতুলের হৃদস্পন্দন বেড়ে গেল। ও ফোনটাকে বুকে চেপে ধরে বলল, দেখা দাও না প্লিজ। একবার একটা মেয়ে শ্যামলতা সেজে আমাকে ডেকে নিয়ে গিয়ে ধোলাই দিয়েছে। বকা দিয়েছিলাম বলে ছেলে পেলে ডেকে মার খাইয়ে নিয়েছে। তবুও আমি তোমাকে বিশ্বাস করছি। কারণ আমি জানি তুমিই শ্যামলতা। তোমার হাতের লেখা, তোমার চিঠির ভাষা সব আমার মুখস্থ। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। প্লিজ দোহাই লাগে। শ্রবণার চোখের জলে মোবাইল ভিজে যাচ্ছে। এত কান্না পাচ্ছে। শীতুল বুঝতে পেরে বলল, কাঁদছ কেন তুমি? আমার এতদিনের জমানো ভালোবাসা আজ সত্যি হল। আমি কাঁদব না? জানো শ্যাম, তোমার কণ্ঠ শুনে বুকটা কেঁপে উঠল। মনে হলো তুমি আমার কত চেনা। এই কণ্ঠ যেন হতে বহুবার শুনেছি আমি। বহুবার তো শুনেছেন, স্বপ্নে, অবচেতনে। শীতুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি করে স্বপ্নে দেখলে আমি একটা মেয়েকে কাছে টানছি? জানো সত্যিই আমার সাথে এরকম কিছু হতে যাচ্ছিল।
একটা বিভ্রান্তিতে পড়ে ভুল করতে যাচ্ছিলাম আমি। শ্রবণার ভেজা কণ্ঠ শুনে শীতুল কিছুতেই বুঝতে পারল না এটা ওর পরিচিত কেউ। তাছাড়া এই মুহূর্তে শ্রবণার চিন্তা তো দূরের কথা, শ্যামলতাকে ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারছিল না শীতুল। ও কেমন যেন স্বপ্নের ঘোরে চলে গেছে। শ্রবণা বলল, তুমি ঢাকা এলেই দেখা করব। আমরা কিন্তু তাড়াতাড়ি বিয়ে করে নেব। এটা আমার স্বপ্ন। কারণ এখন তোমার চোখের দিকে তাকালে আমার যে অনুভূতি হবে, বিয়ের পর তাকালেও একই অনুভূতি হবে। কিন্তু এখন তাকালে আমার পাপ হবে, আর বিয়ের পর তাকালে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আমি বলবো, কাউকে ভালো লাগলে তাকে বিয়ে করে নেওয়া উচিত। শীতুল মুগ্ধ হয়ে বলল, বাহ, খুব সুন্দর করে বললে তো তুমি। তুমি ভেবো না, ঢাকায় গিয়েই দেখা করব। তুমি চাইলে সেদিনই বিয়ে করে নেব। চাপা? না, আমি সিরিয়াস। ভালোবাসি যে। বোঝো না কেন মেয়ে? সময় জিনিসটা বড্ড অদ্ভুত, কখনো অনুকূলে, কখনো প্রতিকূলে। দুদিন আগেও যে মানুষটাকে নিয়ে ভাবাটাও দুঃস্বপ্নের মতো ছিল, দুদিন পরে সময় তাকে সবচেয়ে কাছের মানুষ বানিয়ে দিল। প্রকৃতির নিয়মটাই যেন কত অদ্ভুত। ভাবতে ভাবতে বাসের সিটে হেলান দিয়ে চোখ বুজল শ্রবণা। আজকে ওরা ঢাকায় ফিরছে। মা কড়া করে বলে দিয়েছেন কিছুতেই শ্রবণা নিজের বাসায় যেতে পারবে না। শীতুলদের সাথেই থাকতে হবে। মেয়ের শূন্যতাটুকু পূরণ হয়ে তিনি যেন একটা স্বর্গীয় সুখানুভূতি অনুভব করছেন। কিছুতেই আর শ্রবণাকে ছাড়তে চাইছেন না। শ্রবণার পরনে আজ একটা আসমানি রঙের থ্রি পিস। ওড়নাটা মাথায় দেয়ায় ওকে একদম বউ বউ লাগছে। শীতুলের চোখ যতবারই শ্রবণার দিকে যাচ্ছে, ততবারই একটা কোমল অনুভূতি কাজ করছে শীতুলের। কিন্তু শীতুল শ্রবণার দিকে ভুলেও তাকাতে চাইছে না। বারবার চাইছে শ্যামলতাকে নিয়ে ভাবতে। এমন সময় শ্রবণার ফোন বেজে উঠল। ও ফোনের দিকে তাকিয়ে দেখল শীতুল কল দিয়েছে। শ্রবণার সাথে সাথেই রিংটোন মিউট করে দিল ও যাতে শীতুল বুঝতে না পারে। শীতুল বসেছে শ্রবণার 2 সিট পিছনেই। এই অবস্থায় কথা বলা যাবে কিনা ভাবতে ভাবতে কলটা রিসিভ করেই ফেলল শ্রবণা। কানে ধরে বলল, হ্যালো। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব। শ্রবণা হাসতে হাসতে বলল, রাখবা? তোমাকে তো আমি মানা করিনি। শ্রবণা বাসের সিটে এমনভাবে শুয়ে ফোনটা কানে চেপে ধরে রেখেছে যাতে শীতুল কোনোভাবেই বুঝতে না পারে শ্রবণার কানে ফোন। শীতুল ও সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে বলল, জানো শ্যাম, আমার খুব আনন্দ হচ্ছে। উত্তেজনায় রক্ত টলমল করছে। কেন কেন? এই যে তোমার কাছে যাচ্ছি। তাই? তোমার লাগছে না? আমি তো সারা রাত একটা ঘোরের মধ্যে কাটাই। শুধু রাত? আমার তো তোমার চিঠি পাওয়ার পর থেকেই ঘোর কাটছে না। কি এক পাগল নেশায় মাতালে আমায়। দিশেহারা হয়ে গেছি, কুল নাহি পাই। শ্রবণা হাসতে হাসতে বলল, কবি হয়ে গেছো মনে হচ্ছে। হুম, তা কি হওয়ার বাকি আছে? কত কিছু যে হচ্ছি, জ্বলছি, নিভছি। এমন সময় বাসের হর্নের কারণে আর কথা শোনা যাচ্ছিল না। দুজনে একই বাসে থাকার কারণে শীতুল বুঝতেই পারল না শ্যামলতাও বাসে আছে। শ্রবণা চালাকি করে বলল, কিসের শব্দ এত? বাসে আছি তো। আমি ঢাকায় পৌঁছে ফোন দেব। কথাটা একরকম শেষ করে ফোন রাখল দুজনেই। শ্রবণার খুব ইচ্ছে করছিল শীতুলের মুখটা একবার দেখার। কিন্তু ইচ্ছে দমিয়ে রেখে আর পিছন ফিরে তাকালো না ও। পাছে আবার শীতুল বুঝে না ফেলে। কোনোভাবেই ওকে বুঝতে দেয়া যাবে না। যখন দেখবে শ্রবণাই ওর শ্যামলতা, তখন কি অনুভূতিটাই না হবে। সেটা ভেবেই শিহরিত হতে লাগল শ্রবণা।
বাসের জানালা দিয়ে আসা শিরশিরে বাতাসে মনটাও ফুরফুরে হয়ে উঠতে লাগল। শীতুল উত্তেজনায় স্থির হয়ে থাকতে পারছে না। গত রাতে অনেকক্ষণ শ্যামলতার সাথে কথা বলার পর থেকেই ঘোর ঘোর লাগছে। কখনো উঠছে, কখনো বসছে, কখনো শুয়ে পড়ছে, কিন্তু স্থির হয়ে থাকতে পারছে না মোটেও। উত্তেজনায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রেমে পড়ার পর যে অনুভূতি হয়নি তা এখন হচ্ছে। না কাউকে বলা যায়, না ভাষায় প্রকাশ করা যায়। শীতুলের ভেতরে কি অস্থিরতা চলছে তার বর্ণনা কোনো শব্দ দিয়েই হয়তো শেষ করা সম্ভব না। বাস ঢাকায় এসে থামল। শীতুল মাকে হাত ধরে বাস থেকে নামানোর সময় শ্রবণা ওর দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিচ্ছিল। হাসির ভাবটা বুঝতে পারল না শীতুল। শ্রবণাকে দুদিন ধরেই অন্যরকম লাগছে। এই শ্রবণাকে যেন চেনেও না শীতুল। শ্রবণা মায়ের ব্যাগ এক হাতে নিয়ে আরেক হাতে মাকে ধরে গাড়িতে এসে উঠল। শীতুলের বাবা রিসিভ করতে এসেছেন। বাবাকে এই প্রথম দেখল শ্রবণা। দেখেই পাছুয়ে সালাম জানাল। সালাম দিয়ে ওঠার পরপরই উনি বললেন, পাছুয়ে সালাম দেয়াটা আমার পছন্দ না। তবুও করেছ যখন, এবারের মতো কিছু মনে করলাম না। মেয়েটা আমার কেমন আছে? প্রথম দেখাতেই বাবা এত আপন করে নেবেন এটা ভাবতেই পারেনি শ্রবণা। ও বাবাকে ঝাপটে ধরে বলল, এমন একটা বাবা থাকলে কেউ কি খারাপ থাকে হুম? আমার বাবাটা কেমন আছে? ভালো আছে, খুব ভালো। তবে আমাকে কিন্তু বাবা বললে মাইন্ড করব। আব্বু ডাকতে হবে। শ্রবণার চোখে পানি এসে গেল। আব্বু ডাকটা দিয়েই কেঁদে ফেলল ও। বাবাকে ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, জীবনে এমন আদর পাইনি আমি আব্বু। আমার আব্বুটা তো পর হয়ে গেছে। আমার আজকে আনন্দে কান্না আসছে। পাগলি মেয়ে, তোমাকে কিন্তু আমি তুই করেই বলবো। মাইন্ড করবে? বাবার কথায় কেউ বুঝি মাইন্ড করে? নো বাবা, কল মি আব্বু। হেসে ফেলল শীতুল ও মা। তিনজনের মুখের দিকে তাকিয়ে শ্রবণার কেবলই মনে হতে লাগল সত্যিকার পরিবার পেয়েছে ও। মানুষগুলো কত দ্রুত আপন হয়ে উঠল। 23 শীতুল অনেকক্ষণ যাবৎ শ্যামলতাকে কল দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। শ্রবণার সাথে আড্ডা দেওয়ার জন্য ওর ঘরে এসে দেখল শ্রবণা নেই। শ্রবণার নাম্বারে কল দিতেই ফোনটা বিছানার উপর বেজে উঠল। ভাগ্যিস শীতুল শ্যামলতার নাম্বারে ফোন করেনি। ফোন করলেই বিছানার উপর ফোনটা বেজে উঠত আর শ্রবণা ধরা পড়ে যেত। শীতুল ফোন করেছে অন্য আরেকটা নাম্বারে। বিছানার উপর বাজতে দেখে শীতুল আর ডাকাডাকি করল না। নিজের অজান্তেই এগিয়ে এসে শ্রবণার ফোনের দিকে তাকাল। দেখল লক স্ক্রিনের উপর শীতুলের নাম্বার ভেসে উঠছে। মিস কল, ফোন নাম্বার সেভ করা, কলিয়া দিয়ে। চমকে উঠল শীতুল। মনেমনে বলল, শ্রবণা আমাকে এত ভালোবাসে। আমার নাম্বার কলিজা দিয়ে সেভ করে রেখেছে। ওহ মাই গড! কিন্তু আমি যে কিচ্ছু করতে পারবো না। আমি যে আমার শ্যামলতাকে পেয়ে গেছি। সরি শ্রবণা, সরি। আপন মনে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো শীতুল। বাইরে এসে কল দিল শ্যামলতার নাম্বারে। এবারও ঘরের ভিতরে শ্রবণার ফোন বেজে উঠল। শীতুল সেদিকে ভ্রুক্ষেপ করল না। ভেবে নিল অন্য কেউ হয়তো ফোন করেছে। তারপর হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গেল। শ্রবণা ফোন হাতে নিয়েই অবাক। শীতুল ওর দুটো নাম্বারেই ফোন করেছে দেখে বেশ অবাক হল। ফোনটা রুমে রেখে শীতুলের রুমের দরজায় গিয়ে বলল, আসবো? এসো। তোমার রুমে গিয়েছিলাম। চমকে উঠল শ্রবণা। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ওর চোখমুখ শক্ত হয়ে উঠল। শীতুল বলল, গল্প করতে গিয়েছিলাম। দেখলাম তুমি নেই তাই কল দিয়েছিলাম।
হাঁফ ছেড়ে বাঁচল শ্রবণা। শীতুল কিছু বুঝতে পারেনি। শ্রবণা বলল, একটু ছাদে গিয়েছিলাম। বলুন। আহা, তেমন কিছু না। মাইন্ড না করলে একটা কথা বলি? হুম। শ্যামলতার সাথে দেখা করতে গেলে কিভাবে ওকে সারপ্রাইজ দেয়া যায় বলো তো? দেখা করতে গেলে তো আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন। মানে? শ্রবণা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, না মানে এত অপেক্ষার পর দেখা। প্রথমবার দেখে সারপ্রাইজড তো হবেনি। তা অবশ্য ঠিক। জানো, মেয়েটা আমার অসুখে পরিণত হয়েছে। ওর কথা ভাবলেই পাগল হয়ে যাই। ছুটে চলে যেতে ইচ্ছে করে। পারি না রে। শ্রবণার শরীর শিউরে উঠল। শীতুলের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে শুনতে ওর সমস্ত ইন্দ্রিয় জানান দিচ্ছিল, শীতুল আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। শীতুল কথা শেষ করলেও শ্রবণা ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়েই রইল। শীতুলের মনে পড়ে গেল নাম্বারটা কলিয়া দিয়ে সেভ রাখার কথা। ও আর শ্রবণাকে কষ্ট দিতে চায় না বলে প্রসঙ্গ এড়াতে বলল, চা খাবা? আমি নিয়ে আসছি, বসুন। শ্রবণা দ্রুত চা বানাতে চলে এলো। চা চুলায় তুলে দিয়ে রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে শীতুলকে অনুভব করতে লাগল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি বুঝতে পারে না শ্রবণা। তাড়াতাড়ি চা করে শীতুলের রুমে আসলো শ্রবণা। এসেই হাসি মুখে বলল, সারপ্রাইজ দিতে চাইলে একটা কাজ করতে পারেন। মেয়েটা যা পছন্দ করে সেরকম একটা খাবার নিজ হাতে রান্না করে নিয়ে যাবেন। এটা কি সারপ্রাইজ হবে? রান্না প্রথম দিন নিয়ে যাওয়াটা কেমন দেখায় না? তাহলে একটু ভেবে বলি। আচ্ছা, বাদ দাও। চা ভালো হয়েছে। শ্রবণা আরও আগ্রহ সহকারে আরেকটা আইডিয়ার কথা বলল। কিন্তু শীতুল বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। শ্রবণা যতবারই গিফট কিংবা সারপ্রাইজ নিয়ে কিছু বলে, শীতুল ততবারই বলে, থাক না, বাদ দাও এ ব্যাপারটা। শীতুল শ্রবণাকে কষ্ট দিতে চাইছে না। কিন্তু শ্রবণা যে কতটা আনন্দ পাচ্ছে সেটা শীতুলের অজানাই থেকে গেল। নিজের রুমে এসে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রবণা। এমন সময় ফোন বেজে উঠল। কথা বলতে হবে, শ্যামলতা হবে। একই সাথে দুটো চরিত্র হয়ে ওঠাটা খুবই কঠিন একটা কাজ। তার চেয়েও কঠিন হচ্ছে এখন শীতুলকে কি বলবে সেটা। কারণ রিসিভ করলেই শীতুল দেখা করতে চাইবে। ভাবতেই শিউরে উঠছে শ্রবণা। উফ অফ। শ্রবণা ফোন কানে ধরে কাপা কাপা গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে শীতুলের নরম কণ্ঠস্বর শোনা গেল, আচ্ছা, জীবনানন্দ দাশ কি বনলতাকে প্রচণ্ড ভালোবাসতেন? শ্রবণা এরকম প্রশ্ন শুনে খানিকটা অবাক হল। তবে অন্য কিছু না বলে ভিন্ন প্রসঙ্গে কথা বলায় কিছুটা খুশি হয়েই বলল, তা বলতে পারবো না। ভালোবাসতে তো দেখিনি, শুধু সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতে দেখেছি। এটা বুঝো না? কাউকে প্রচণ্ড ভালো না বাসলে কি তাকে নিয়ে কবিতা লেখা যায়? এ আমার জানা নেই বাপু। হয়তো যায়, হয়তো যায় না। আমার তো যায় না। আপনি আবার কবিতা লেখা শুরু করেছেন নাকি? শীতুল একটা জোরালো নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করল, আমার দিবস নিশীতে হৃৎপিণ্ডটুকুন প্রতি স্পন্দনে কারো কথা ভাবে, যাকে ভাবতে গেলেই আমার শিরা উপশিরা সমস্ত শরীরে শিহরণ জাগে। আমি প্রফুল্লিত হই, উন্মাদিত হই। মাঝে মাঝে হয়ে যাই মাতাল। বুকের ভেতর কিছু একটা হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে আমার প্রাণের উচ্ছলতা। আমি নির্জীব হয়ে গেছি, কোথাও ভয়াবহ শূন্যতা, আমার কিছু একটা চুরি হয়ে গেছে। আমার মাঝে আমি নেই, আমি কোথায় যেন সবটুকু ফেলে এসেছি। কার কাছে যেন নিজেকে বিলিয়ে দিয়ে এসেছি। আমি সর্বনাশের শুরুটা দেখিনি, তবে শেষটা দেখেছি।
কেউ একজন আমাকে নেশাগ্রস্তের মতো উন্মাদ করে দিয়েছে। বুকের ভেতর একটা অচেনা শব্দ শুনি। বোধহয় কারো অস্তিত্বকে আমার ভেতর ধারণ করেছি। এতদূর বলার পর শীতল থামল। এটা কি কবিতা ছিল? শ্রবণার শরীর শিউরে উঠেছে। গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। শীতলের উচ্চারিত শব্দগুলো কানে বারবার প্রতিফলিত হচ্ছে। কেবলই মনে হচ্ছে শীতলকে চুরি করতে পেরে এ জীবনটা ধন্য করেছে শ্রবণা। শীতলকে ছাড়া যে কোনোভাবেই ওর চলবে না। শীতল বলল, তোমার কাছে একটা চিঠি লিখব। ঠিকানা দাও, চিঠিটা পাঠিয়ে দিব। শ্রবণা চমকে উঠে বলল, না না, আমার ঠিকানায় চিঠি পাঠাতে হবে না। আপনি বরং ফোনেই বলুন। চিঠিতে যেভাবে সমস্ত অনুভূতিকে জড়ো করতে পেরেছি, ফোনে সেভাবে পারব না। শ্রবণা চুপ করে রইল। কি বলবে এবার? একই বাসায় আছে তো দুজনে। বাসার ঠিকানা কেমন করে দেবে সে? ভাবতে ভাবতে কোনো কুল কিনারা না পেয়ে শ্রবণা বলল, আপনাকে আগামীকাল সকালে একটা চিঠি পাঠাব। যে চিঠি নিয়ে যাবে তার হাতেই আপনার চিঠিটা দিয়ে দেবেন। আমাকে আরও কিছুদিন যন্ত্রণায় রাখতে চাচ্ছ তো? রাখো, আমার কষ্ট নেই। তবু তুমি শান্তিতে থাকো। তবে আজ আমি এমন চিঠি লিখব, তুমি আর দূরে থাকতে পারবে না। শ্রবণার বুকের ভেতরটা টিপটিপ করে উঠল। বলল, ইস, তাহলে তো আমার এখনই চিঠিটা পড়তে ইচ্ছে করছে। উহুম, এবার বোঝো কেমন লাগে। শ্রবণা কি বলবে বুঝতে পারল না। অনেকক্ষণ নিঃশব্দে রইল ও। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ইচ্ছে করছে শীতলের কাছে ছুটে চলে যাই। এ কেমন মন কেমনের ক্ষণ এলো কে জানে। শ্রবণা বলল, আপনি চিঠির কথাগুলো ফোনে বলবেন প্লিজ। আমি না আর সইতে পারছি না। আমার খুব মন কেমন করছে। শীতলের বুকটাও এখন টিপটিপ করতে শুরু করেছে। ও উত্তেজিত হয়ে বলল, মন কেমন করছে? শ্রবণা উত্তরে বলল, মনের ভিতর একটা কিছু খুব করে লাফাচ্ছে। এটা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বলবো? হুম বলুন। শীতল কিছুক্ষণ থেমে আবারও কবিতার লাইন বলল দুটো। লাইনগুলো ছিল এরকম। বুকের ভেতর একটা অচেনা ব্যথা কেমন কেমন যেন করে। আমাকে ভাঙে, আমাকে গড়ে। কোথায় যেন সমুদ্রের মতো উথাল পাথাল করে। চোখে বালি ঢুকে গেলে যেমন খচখচানি হয়। মনের ভেতর তেমন একটা জটিল যন্ত্রণা। মনের মনিতে বারবার লেগে খোঁচা দেয়। তোমার থেকে দূরে থাকার যন্ত্রণা। চোখের খচখচানির চেয়ে এতটুকুও কম না। পা মুচকে গেলে, মাটিতে পা ফেললে যেমন ব্যথা অনুভূত হয়। তোমাকে দেখার জন্য মনের ভিতর এমন উচাটন করে, যেন মনটা মুচকে গেছে, যতবার ভাবি ততবার ব্যথা পাই। আশেপাশে কোথাও তুমি নাই। তোমাকে দেখবার জন্য মনটা কেমন করে। চোখের বালি পলক ফেললে যেমন যন্ত্রণা করে। শ্রবণার চোখ জলে টলমল করছে। না, আর পারছে না ও থাকতে। এত কাছে থেকেও দূরে থাকার কষ্টটা ও আর নিতে পারছে না। মানুষটাকে জানাতে হবে, বলতে হবে সমস্ত অব্যক্ত অনুভূতির কথা। শীতল বলল, বুকটা খা খা করে রে। তোমার সুগন্ধি তেলের সুবাস মাখানো মাথাটা খুব শক্ত করে বুকের ভেতর চেপে ধরতে পারলে শান্তি পেতাম। তোমাকে বুকের ভেতরে, না ঠিক কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতাম। শ্রবণা আর স্থির হয়ে থাকতে পারল না। বলল, প্লিজ ফোনটা রাখো। রাখো, রাখো। কল না কেটে দিয়েই শ্রবণা ফোন রেখে দিল। শীতল অনেকক্ষণ হ্যালো হ্যালো করল কিন্তু কোনো সাড়া পেল না। শীতলও কল না কেটে ফোন কানে ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল। এভাবে কতক্ষণ কেটে গেল শীতল জানে না। দরজায় ঠকঠক শব্দ করছে কেউ।
শীতুল ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়াল। এত রাতে দরজায় শব্দ হওয়ায় মুখে বিরক্তির ছাপ। রাত বেড়েছে অনেক। নিস্তব্ধ রাত, আজ যেন চারিদিকে সব যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। কোথাও কোনো শব্দ নেই। সবখানে নিঝুম, সবাই শীতুলের ব্যথায় নীরবতা পালন করছে। শীতুল একটা ঘোরের মধ্যে প্রবেশ করেছে। মৃদু পায়ে হেঁটে এসে দরজা খুলে দিল। দরজায় ওপাশে একজন মানবী দাঁড়িয়ে। পরনে আসমানি রঙের শাড়ি। তেল দেয়া চুলগুলো বেনি করে বাম কাঁধের উপর দিয়ে এনে সামনে ঝুলিয়ে রেখেছে। চুল থেকে সুগন্ধি তেলের সুবাস আছে। কপালে কালো টিপ, চোখে মোটা করে কাজল দেয়া। ঠোঁট দুটো নিষ্পাপের মতো থরথর করে কাঁপছে। চোখজোড়া কঠিন, কোনো ভাষা নেই সেই চোখে। কিন্তু জলের মতো কিছু একটা চোখে পড়ছে। শীতুলের ঘোর আরও গাঢ় হয়ে এসেছে। ও বলল, তুমি এই বেশে? শ্রবণার কোনো শব্দ নেই। শব্দহীন পায়ে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল ও। এগিয়ে গেল শীতুলের টেবিলের কাছে। শীতুল দূরে ঠায় দাঁড়িয়ে আছে। শ্রবণাকে এই সাজে দেখে ওর ঘোর আরও প্যাচময় হয়ে যাচ্ছে। শ্রবণা টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে খুব দ্রুত কি যেন লিখে চলেছে। শীতুল নিঃশব্দে এসে বিছানার উপর বসল। কিন্তু শ্রবণা কি লিখছে সেদিকে ওর কোনো আগ্রহ নেই। ও কেবল নির্বাক হয়ে শ্রবণার মুখের দিকেই তাকিয়ে আছে। শ্রবণা লেখা শেষ করে পৃষ্ঠাটা ছিঁড়ে ডায়েরিটা এগিয়ে দিল শীতুলের দিকে। শীতুল লেখাগুলোর দিকে তাকানো মাত্র বুকের ভেতর একটা বর্ষর কম্পন অনুভূত হল। সেই চিরচেনা হাতের লেখা, শ্যামলতা। যতই পড়তে লাগল ততই চোখ জলে ভিজে উঠছে ক্রমশই। চিঠিটা ছিল এরকম: প্রিয় অসুখ। এত খারাপ অসুখ কখনো কারো হয়েছিল কিনা বলতে পারো? একই অসুখে দুজনে দিনের পর দিন পুড়ে পুড়ে মরছি। এই অসুখের নাম তুমি। তুমিময় একটা আমি হয়ে গেছি জানো তো। সেই ছোট্টবেলাকার কথা। আমি হাইস্কুলে পড়তাম। একটা ডায়েরি কিনে আনি, কি সব ভাবতে ভাবতে ডায়েরিতে লিখতে শুরু করি। তোমার কথা, আমার কাল্পনিক প্রেমিকের কথা। হুট করেই যে আমার জীবনে এসে সমস্তটা রাঙিয়ে দেবে। যাকে প্রথমবার দেখেই মনে হবে এই আমার সেই প্রিয় অসুখ। যে অসুখে ভুগছি আমি নিরন্তর। এই অসুখ আমাকে সারাক্ষণ ভাবাতো শুধুমাত্র তোমার কথা। তোমাকে নিয়ে জ্যোৎস্নায় স্নান করব, ল্যাম্পপোস্টের আলোয় হাত ধরে হাঁটব। সকাল দেখব পেয়ারা পাতা আয়রনযুক্ত পানিতে চুবালে পানি যে রং ধারণ করে, সেই রঙা একটা নিজস্ব ভোর থাকবে আমাদের। এই ভোরে তুমি আর আমি গায়ে চাদর জড়িয়ে কুয়াশায় ভিজব। একজন আরেকজনকে দেখব, জানব, ভালোবাসব, কলিজার ভিতর ঢুকিয়ে রাখব। তোমাকে নিয়ে আমার শত শত কোটি কোটি স্বপ্ন জানো তো। সবই লিখেছিলাম আমার প্রিয় ডায়েরিতে। ওমা, ডায়েরিটা একদিন হারিয়ে গেল। আমি পাগলপ্রায় হয়ে গেলাম। কোথায় ফেলে এসেছিলাম জানি না। পাগলের মতো খুঁজলাম, পেলাম না। এরপর রুমে শুয়ে শুয়ে মন খারাপ করে কাঁদছিলাম। তোমার সাথে সেদিনই প্রথম দেখা হয়ে গেল। আমার সমস্ত শরীরে আন্দোলন শুরু হয়ে গেল। এই তো আমার প্রিয় অসুখ। আমি তোমাকে দেখেই ডায়েরি হারানোর ব্যথাটা ভুলে গেলাম। এরপর থেকে শুরু হলো আমার পাগলামি। তুমি রাগ করে আমাকে রিসোর্টে একা ফেলে চলে গেলে। আমি আরও পাগলের মতন হয়ে গেলাম। অনেক কাঁদলাম। তোমাকে ফেসবুকে নক দিলাম, পেলাম না। তোমার নাম্বারে ফোন দিলাম, বন্ধ। তোমার বন্ধুকে নক দিলাম, সে জানালো তুমি আরেকজনকে ভালোবাসো। কি কষ্টটাই না পেয়েছিলাম সেদিন। এরপর কয়েকটা দিন আমার প্রচণ্ড কষ্টে কাটে। তারপর একদিন ট্রেনে দেখা হয়ে গেল। সময় বড্ড অদ্ভুত, আমাদেরকে ঠিকই সবসময় একত্র করে রাখার চেষ্টা করল।
একজন আরেকজনকে ছাড়া থাকতে চাইলেও সময়টা চাইছিল না। তবে আমার দিনগুলো কাটছিল চরম বেদনা নিয়ে। খাওয়া নেই, ঘুম নেই, শুধু তুমিময় একটা যন্ত্রণা। তুমি স্ট্যাটাস দিল, আমি দেখলাম না। তুমি সব দেখলে, আমার আইডিতে ঢুকে আমার নিকনেমটাই দেখলে না। রাজ্যের সব মেয়েকে জিজ্ঞেস করলে তাদের নাম, আমাকে করলে না কেন? পুরো শহরে পোস্টার লাগাতে দেখলাম, অথচ পোস্টারটা আমি নিজে কখনো দেখলাম না। এত অদ্ভুত সবকিছু। তুমি অন্য কারো ভেবে নিজেকে কত আঘাত করেছি। অথচ সেই অন্য কেউটাই আমি, এটা জানার পর থেকে আমার ভেতর কি বয়ে যাচ্ছে জানো? শীতুল, আমার প্রিয় অসুখ, এটা আমার সবচেয়ে বড় সুখে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। চিঠিটা পড়ার পর শীতুলের গাল বেয়ে শুধু জলের স্রোত বইছে। হাত টেনে ধরে হেঁচকা টানে শ্রবণাকে বুকে টেনে নিল শীতুল। কাঁদতে কাঁদতে বলল, আমি অনেকবার বলতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। আর আমিও কেমন যেন। তুমি যখনই রুমে আসতে, আমি ডায়েরিটা লুকিয়ে ফেলতাম। কি অদ্ভুত তাই না? শ্রবণা শব্দ করে জোরে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রবণার কান্নার শব্দ শুনে শীতুলও কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, তোকে আমার কলিজার ভেতর ঢুকিয়ে রাখব। দেখি আর কোথায় যাস তুই। ভালোবাসি রে, খুব ভালোবেসে ফেলছি। দুজনের কান্নার শব্দে বাবা মা ছুটে আসলেন। দেখলেন শীতুল খুব শক্ত করে শ্রবণার মাথাটা বুকে চেপে ধরে অনবরত কেঁদে চলেছে। মা বাবাকে দেখে শীতুল ছুটে এসে চিঠিটা দিয়ে বলল, মা, ও আমার শ্যামলতা, আমার অসুখ মা। শীতুলের চোখে মুখে যে আনন্দের ছটা মা দেখলেন, এমন আনন্দ বোধ হয় আর কোনো দিনও তিনি দেখেননি। চিঠিটা পড়ে শীতুলের বাবার দিকে তাকিয়ে বললেন, কালকেই ওদের বিয়ে দিয়ে দিতে হবে। নয়তো সুখটা আবার অসুখে পরিণত হবে বুঝলে। শীতুল খুশিতে মাকে ঝাপটে ধরল। শ্রবণা গাল মুছতে মুছতে শীতুল ও মা দুজনেই বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। ঠিক মুহূর্তে শ্রবণা পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েদের একজন। সমাপ্ত।